Who am I here with? Anna Fry. What's your favorite animal? A goat. What noise does a goat make? Jeffrey Epstein. একজন মানুষ যার নাম আজও উচ্চারণ করলে শক্তিশালীরা অস্থির হয়ে পড়ে। একজন মানুষ যার শরীর কবরের নিচে কিন্তু যার ছায়া এখনো হেঁটে বেড়ায় হোয়াইট হাউসের রাজপ্রাসাদে, কর্পোরেট বোর্ডরুম আর মিডিয়ার হেডলাইনের ভেতরে। তার নাম Jeffrey Epstein. কিন্তু প্রশ্ন হচ্ছে, সে কি সত্যি একা ছিল? 2019 সালে সে মারা গেল। সরকার বলল আত্মহত্যা, কিন্তু মানুষ বলল নীরবে সরিয়ে ফেলা হয়েছে, কারণ সে জানতো এমন কিছু যা প্রকাশ হলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের মুখোশ খুলে যেত। আজ বছরের পর বছর গোপন রাখা ফাইলগুলো হঠাৎ করে জনসম্মুখে এসেছে। লক্ষ লক্ষ পাতা, হাজার হাজার নাম, হাজারো যোগাযোগ। কিন্তু প্রশ্ন, এতদিন পরে কেন? এগুলো কি শুধু পুরনো কাগজ, নাকি ইতিহাসের সবচেয়ে বড় পাওয়ার নেটওয়ার্কের মানচিত্র? কারা আছে এই তালিকায়? রাজনীতিবিদ, ব্যবসায়ী, রাজপরিবার, নাকি এমন কেউ যার নাম আপনি কখনো ভাবতেও পারবেন না? এটা শুধু একজন অপরাধের গল্প না, এটা হলো ক্ষমতার অন্ধকার জগৎ, যেখানে সত্য চাপা পড়ে আর ন্যায় বিচার নিঃশব্দে মারা যায়। আজ আমরা খুলবো সেই ফাইলগুলো। আজ আমরা জিজ্ঞেস করব, সত্যি কি অবশেষে বেরিয়ে এসেছে, নাকি এটাও আরেকটা ঢাকনা যা দিয়ে আরো বড় কিছু লুকানো হচ্ছে? দিস ইজ দ্য স্টোরি অফ দ্য এপস্টেইন ফাইল। ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু জানাতে সাহায্য করে, তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। Jeffrey Epstein. জেফ্রি এপস্টেইন একজন সাধারণ শিক্ষক থেকে কিভাবে হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষদের গোপন বন্ধু। 1953 সালে নিউ ইয়র্কে জন্ম। কোনো রাজ পরিবার না, কোনো বিলিয়ন ডলারের উত্তরাধিকার না, তবু অল্প সময় সে ঢুকে পড়ে এলিট দুনিয়ার ভেতরে। শুরুটা ছিল শিক্ষকতা হিসাবে, তারপর হঠাৎ করেই ওয়াল স্ট্রিটের দরজা খুলে যায় তার জন্য। কে খুলে দিল সেই দরজা, আজও সেটা রহস্য। কিন্তু একবার ঢুকে পড়ার পর এপস্টেইন আর সাধারণ কেউ ছিল না। সে ঘুরতো প্রেসিডেন্ট, প্রিন্স, বিলিয়নিয়ারদের সঙ্গে। তার ফোনে ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষদের নাম্বার। তার ছিল নিউ ইয়র্কে বিলাসবহুল ম্যানশন, প্যারিসে অ্যাপার্টমেন্ট, ফ্লোরিডা প্রাসাদ আর একটি ব্যক্তিগত দ্বীপ যার নাম ছিল লিটল সেন্ট জেমস। এই দ্বীপে যেত ক্ষমতাবানরা, ধনীরা, তারকারা, কিন্তু যা ঘটতো সেখানে তা ক্যামেরার বাইরে থাকতো। এপস্টেইন শুধু টাকা বা বন্ধু বিক্রি করতো না, সে বিক্রি করতো অ্যাক্সেস, ক্ষমতার দরজায় ঢোকার শর্টকাট। সেই অ্যাক্সেসের আড়ালে ধীরে ধীরে তৈরি হয় একটি অন্ধকার নেটওয়ার্ক। সে ছিল না শুধু একজন ব্যক্তি, সে ছিল একজন সিস্টেমের অংশ, একটি নেটওয়ার্ক যেখানে ক্ষমতা ছিল ঢাল আর নীরবতা ছিল মুর্দা। এখন প্রশ্নটা আর এটা না এপস্টেইন কে ছিল, প্রশ্নটা হলো সে কার জন্য কাজ করছিল আর কারা ছিল এই অন্ধকার নেটওয়ার্কের অংশ। 2005 সালে ফ্লোরিডার মাপ বিচে একটি অভিযোগ সবকিছু বদলে দেয়। এই ধনী ব্যক্তি তাকে ডেকে নিয়ে গেছে মেসেজের জন্য। এরপর তার উপর নির্যাতন চালানো হয়েছে। সেই ব্যক্তির নাম জেফ্রি এপস্টেইন। তদন্ত শুরু হয় আর একে একে সামনে আসতে থাকে আরো ভুক্তভোগীর গল্প। কিন্তু ঠিক তখনই ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। যে মামলাটি তাকে আজীবন কারাদণ্ডে পাঠাতে পারত, সেটা হঠাৎ করে এক গোপন চুক্তিতে বদলে যায়। এপস্টেইন মাত্র 13 মাসের সাজা পায়, তাও পুরো জেল নয়। দিনে বাইরে কাজ করার অনুমতি, রাতে ফিরে আসা। আইনের চোখে এটা ছিল সাজা, কিন্তু সাধারণ মানুষের চোখে এটা ছিল একটি ডিল। প্রশ্ন উঠে, এমন ছাড় কিভাবে সম্ভব? কারা তাকে বাঁচাতো আইনের নিয়ম ভেঙে? কারণ সে জানতো এমন নাম, এমন তথ্য যা প্রকাশ হলে অনেকের ধ্বংস হয়ে যেত। 2008 সালের পর এপস্টেইন আবারও স্বাভাবিক জীবন ফিরে আসে। কিন্তু এই গল্প এখানেই শেষ হয়নি, কারণ নীরবতার আড়ালে আরো বড় ঝড় তৈরি হচ্ছিল। 2019 সালে নিউ ইয়র্কের একটি উচ্চ নিরাপত্তা কারাগারে জেফ্রি এপস্টেইনকে রাখা হয়। এবার আর কোনো গোপন ডিল নয়, এবার তার বিরুদ্ধে ছিল ফেডারেল চার্জ, যার মানে আজীবন কারাদণ্ড। কিন্তু মিডিয়া নজর রাখছিল তার দিকে। আর ঠিক তখনই এক সকালে খবর আসে এপস্টেইন আর বেঁচে নেই। সরকারি বিবৃতি বলল সে আত্মহত্যা করেছে, কিন্তু সেখান থেকেই শুরু হয় প্রশ্নের ঝড়। যে সেলে শেষ ছিল সেখানে ক্যামেরা কাজ করছিল না, যে গার্ডরা দায়িত্বে ছিল তারা ঘুমিয়ে পড়ছিল বলে দাবি। এক রাতে 2টা নিয়ম ভেঙে যায়, যেগুলো কখনো একসাথে ভাঙার কথা না। সবকিছু যেন একসাথে ব্যর্থ হয়ে যায়। আর মানুষ প্রশ্ন তোলে, এটা কি শুধু কাকতালীয়? কারণ এপস্টেইন বেঁচে থাকলে অনেক নাম, অনেক মুখোশ খুলে যেতে পারত, কিন্তু সে মারা গেছে আর তার সঙ্গে অনেক প্রশ্ন কবরের নিচে চলে গেছে। আমরা তাই ভেবেছিলাম। এপস্টেইন মারা যাওয়ার পর অনেকে ভেবেছিল এই গল্প এখানেই শেষ, কিন্তু সত্যটা ছিল উল্টা। কারণ তার পেছনে পড়েছিল একটা পাহাড় সমান নথি, ইমেল, ফোন লগ, ফ্লাইট রেকর্ড, ছবি, ভিডিও, নামের তালিকা। এই সবকিছুই ধীরে ধীরে পরিচিত হয় দ্য এপস্টেইন ফাইল নামে। এই ফাইলগুলো শুধু প্রমাণ না, এগুলো এক একটা দরজা, যে দরজা খুললেই দেখা যায় ক্ষমতার অদৃশ্য নেটওয়ার্ক। কাকে কখন ফোন করা হয়েছে, কারা তার বিমানে উঠেছে, কারা গেছে সেই দ্বীপে, সবকিছুর ছাপ ছিল এখানে। কিন্তু এই ফাইলগুলো দীর্ঘদিন গোপন রাখা হয় কেন? কারণ এগুলোতে ছিল শুধু
শুধু একজন অপরাধী না, বরং একটা সিস্টেমের নাম। রাজনীতি, ব্যবসা, মিডিয়া, রাজপরিবার সবকিছু যেন এক জায়গায় এসে মিশে গেছে। এই ফাইলগুলো তাই অতীতের দলিল না, এগুলো হলো বর্তমানের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রশ্ন। এগুলো কি সত্যি প্রকাশ পাবে নাকি ধীরে ধীরে হারিয়ে যাবে অন্ধকারে? এই প্রশ্নের উত্তর পেতে পৃথিবী অপেক্ষা করছিল, আর ঠিক তখনই ঘটে যায় নতুন এক মোড়। 2026 সালে বছরের পর বছর গোপন রাখা সেই নথিগুলো একটা বড় অংশ অবশেষে জনসম্মুখে পৌঁছেছে। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট বলেছে তারা প্রায় 30 লাখের বেশি পাতার 2000 ভিডিও এবং লাখো ফটো প্রকাশ করেছে, এবং এটাকে তারা দাবি করেছে শেষের বড় দফা হিসেবে। এই প্রকাশের পিছনে মূল কারণ হলো একটি নতুন আইন, যা এপস্টিন ফাইল ট্রান্সপারেন্সি এসিটি নামে পরিচিত। এই আইনে সরকারের জোরে বলা হয়েছে এপস্টিন সম্পর্কিত সব বিচার বিভাগীয় নথি, যোগাযোগ, ফ্লাইট লগ ও ছবি জনগণের জন্য উন্মুক্ত করতে হবে। অর্থাৎ গোপনীয়তা আর সময়ের ফাঁদে ফেলে এবার আইন অনুসারে প্রকাশ করতেই হয়েছে। তবে এখানে খুব বড় একটা পরিবর্তন হলো, এবারের প্রকাশের পরেই তা শুধু সরকারি ওয়েবসাইটে দেখা যাচ্ছে। অনেক নথিতে এমন তথ্য এসেছে যা আগে কেউ দেখেনি। ভাঙা পড়া হয়েছে এমন কিছু গণমূল তথ্য যা মানুষের মধ্যে সরগম বিতর্ক তৈরি করেছে। এই নতুন দফা প্রকাশে দেখা গেছে প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী, রাজপরিবারের ব্যক্তিদের সাথে এপস্টিনের যোগাযোগের কিছু ফটোগ্রাফ ও ইমেলের অন্তর্ভুক্ত আছে, যা আগে প্রকাশ হয়নি। আরেকটি বড় পরিবর্তন হলো এবার নথিগুলো কিছু অজ্ঞাত বা ভুল তথ্য এসেছে, যা নিয়ে বর্ষিয়ার আইনজীবীরাও বিরক্তি প্রকাশ করছে। অনেক নথিতে এমন ব্যক্তিদের নাম বা তথ্য এসেছে যাদের বিরুদ্ধে আইনিভাবে কোনো প্রমাণ নেই। এটা নিয়েও ব্যাপক বিতর্ক চলছে। তবে জাস্টিস ডিপার্টমেন্ট জানায় তারা এখন পর্যন্ত এই প্রকাশ থেকে নতুন কোনো অপরাধীর অভিযোগ বা মামলা শুরু করার মতো শক্ত প্রমাণ পায়নি, এবং এখন পর্যন্ত তারা নিশ্চিত করছে যে প্রচুর তথ্য অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তার যথোপযুক্ত রিডাকশন করা হয়েছে। এভাবে সেই বহুদিন গোপন রাখা নথি হঠাৎ করে আলোতে এলো। এতে কি সত্যি এমন কিছু আছে যা পুরো পাওয়ার নেটওয়ার্ক এর বৃত্ত খুলে দেবে, নাকি এটা শুধু আরেকটি বড় তথ্যের ড্রাম? বিশ্ব এবার সেই প্রশ্নের উত্তর খুঁজছে। নথি প্রকাশের সাথে সাথে দর্শকের চোখ পড়ল কিছু নাম। রাজনীতিবিদ, ব্যবসায়ী, রাজপরিবারের সদস্য, মিডিয়ার শক্তিশালী ব্যক্তিরা যুক্ত ছিলেন। তাদের সঙ্গে এপস্টিনের যোগাযোগ তথ্য নথি স্পষ্ট, কিন্তু এটার মানে কি তারা অপরাধ করছে? না, এখনো কোনো প্রমাণ নেই। তবে প্রশ্নের ভাঁজ ধরছে, এমন একটি নেটওয়ার্ক কি পৃথিবীর ক্ষমতাবানদের এক অদৃশ্য জাল বুনে রেখেছে? ফাইলগুলো দেখায় একই সময় একাধিক প্রভাবশালী ব্যক্তিরা এপস্টিনের দ্বীপে ভ্রমণ করেছে। ইমেল ও যোগাযোগের তথ্য দেখায় একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠছে। নেটওয়ার্কটি ছিল এমন এক জায়গায় যেখানে ক্ষমতা, টাকা আর অপ্রকাশিত তথ্য মিলিত হয়েছিল। এপস্টিন শুধু কাগজের নাম বা তথ্য সংগ্রহ করত না, সে ছিল এক অ্যাক্সেসের ব্রোকার। এই নেটওয়ার্কের আড়ালে অনেকের মুখোশ খুলে যেত যদি সময় মতো কেউ তদন্ত চালাতো। এখন প্রশ্ন হলো, ফাইলগুলো প্রকাশের পর কি এই নেটওয়ার্কের আসল পরিধি দেখা যাবে, নাকি এই সব তথ্য ধীরে ধীরে হারিয়ে যাবে অন্ধকারে? নথি ও নামের আড়ালে লুকিয়ে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাহিনী, ভুক্তভোগীদের গল্প, যারা ভয় পেয়েছিল, যারা বলতে পারতো না, তাদের কণ্ঠ নীরব ছিল। কিন্তু ফাইলগুলো উন্মোচন করে তাদের দৃষ্টিকোণ। এরা সেই কিশোরী যারা এপস্টিনের দ্বীপে, ম্যানশনগুলোতে এবং বিমানে নিয়ে যাওয়া হয়েছিল। এদের জীবন ধ্বংস হয়েছিল, ভয়ের কারণে তারা চুপ থাকতো, আইনও তাদের পাশে ছিল না। নথিগুলো দেখায় তাদের জীবনে কতটা অন্ধকার এসেছে, কতটা শোষণ এসেছে, কতজন এখানে ন্যায়ের জন্য লড়েছে। তাদের গল্প শুধু অতীত নয়, এগুলো ভবিষ্যতের সতর্কবার্তা। যে কোনো ক্ষমতাবানই যদি সীমাহীন থাকে, তাদের বিরুদ্ধে দাঁড়ানো সাধারণ মানুষের কতটা কঠিন হতে পারে। নথি প্রকাশের প্রভাব কেবল মার্কিন সীমার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বিশ্বের বিভিন্ন দেশ জড়িত কর্মকর্তাদের নজর কাড়ে। সরকারি পদত্যাগ হয়, নতুন তদন্ত শুরু হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর চাপ পড়ে। মানুষ প্রশ্ন করতে থাকে, ক্ষমতাবানরা কতটা নিরাপদ? নীরবতা শিকার কি শেষমেশ ন্যায় পাবে? মিডিয়া ও সোশ্যাল মিডিয়া গরম হয়ে ওঠে। জনগণ জানতে চায় এই নেটওয়ার্ক কত বিস্তৃত, কতজনের নাম প্রকাশ্যে আসেনি, কতজন এখনো অজানা থেকে গেছে। নথি প্রকাশের ফলে গ্লোবাল ডিসকোর্সে এক নতুন আলো জ্বলে, কিন্তু একই সাথে দুর্বল এবং সংবেদনশীল তথ্যের কারণে বিতর্ক তীব্র। প্রতিটি পাতা নতুন প্রশ্ন তোলে, প্রতিটি ভিডিও নতুন সন্দেহ। এভাবে ফাইলগুলো শুধু অতীতের গল্প বলছেন, এগুলো পৃথিবীর ক্ষমতার ভারসাম্যগুলোকেও প্রভাবিত করছে। বিশ্ব এই নথিগুলো থেকে শেখার চেষ্টা করছে, আর কেউ কেউ মনে করছে সত্য কখনো পুরোপুরি প্রকাশ হয় না। যদি এই ফাইলগুলো সত্যি সবকিছু বলে দিচ্ছে, তাহলে প্রশ্ন হলো, আর কত সত্য এখনো চাপা পড়ে আছে, আর কত শক্তিশালী মানুষ এখনো অদৃশ্য থেকে নিয়ন্ত্রণ করছে।
এপিস্টেন মারা গেছে, কিন্তু তার ছায়া আজও নীরবে টিকে আছে। ফাইলগুলো দেখায় শুধু অপরাধ না, বরং ক্ষমতার অন্ধকার চক্র। নীরবতা বিক্রি করছে, সত্য ধীরে ধীরে হারিয়ে গেছে। কিন্তু আমরা এখন জানি, ক্ষমতার শীর্ষে যেমন অদৃশ্য নেটওয়ার্ক তৈরি হয়, আমরা জানি যখন সত্য চাপা পড়ে তার প্রভাব শুধু একটি ব্যক্তির জীবনের সীমাবদ্ধ থাকে না। এটাই গল্পের সবচেয়ে বড় বার্তা। এপিস্টেন ফাইলগুলো শুধু অতীত না, এগুলো আমাদের সামনে রেখেছে এক কঠিন প্রশ্ন: সত্য কি অবশেষে বেরিয়ে এসেছে, নাকি আরো বড় কোনো গোপন নথি এখনো অন্ধকারে লুকিয়ে আছে? দিস ইজ দ্য স্টোরি অফ দ্য এপিস্টেন ফাইল। আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি যদি নতুন কিছু জানাতে সাহায্য করে একটি লাইক দিন, আর বিশ্ব রাজনীতির গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন গল্প নিয়ে আবার ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ইতিহাসকে ভালোবাসুন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন।